আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। একটা দীর্ঘ বিরতির পরে ফুটবল ফ্ল্যাগে আপনাদের সকলকে আরও একবার স্বাগতম জানাচ্ছি। মাঝখানের এই সময়টাতে যারা জানেন না তাদের উদ্দেশ্যে আরও একবার বলি, পিএইচডি প্রোগ্রামে যুক্তরাষ্ট্রে এসেছি পড়াশোনা এবং নতুন পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার জন্য একটা বড় ব্রেকের দরকার ছিল। আরও একবার এখানে ফিরলাম, জানি না আসলে কত ভলিউম বা কত পরিমাণে কাজ করতে পারবো, তবে মানের দিকটা আরও একবার ধরে রাখার সর্বোচ্চ চেষ্টা করব। আশা করছি পড়াশোনা, চাকরি বা নতুন এই ব্যস্ততার মাঝে যতটুকু সময় পাবো সেখানে আপনারাও আমার সাথে থাকবেন এবং আমার এই নতুন মিশনের জন্য সবাই দোয়া এবং প্রার্থনা করবেন। আচ্ছা, নতুন করে যেহেতু আরেকবার শুরু করছি, আর্জেন্টিনাকে দিয়ে আলোচনাটা আরও একবার শুরু করলাম। আপনারা নিশ্চয়ই জানেন যে সামনে বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনার খেলা রয়েছে ভেনেজুয়েলা এবং ইকুয়েডরের বিপক্ষে। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ হলো আর্জেন্টিনার জন্য আসলে বাছাই পর্ব উচ্চারণের কোনো ব্যাপার নেই, কারণ আপনারা জানেন ইতিমধ্যে 26 বিশ্বকাপে লিওনেল মেসির দল কোয়ালিফাই করেছে। এই মুহূর্তে স্কালোনি শিষ্যদের সবচেয়ে বড় যে ব্যাপারটা সামনে আছে সেটা একেবারে স্ট্রেট ফরওয়ার্ড 2026 সামনে বিশ্বকাপের প্রস্তুতি। সেই প্রস্তুতির লক্ষ্যে যে দলটা নিয়ে স্কালোনি কাজ করেছেন, আমার চোখে বেশ কয়েকটা দিক সামনে এসেছে। তবে সবার আগে দ্য গ্রেটেস্ট অফ অল টাইম লিওনেল মেসির কথা দিয়ে আলোচনা শুরু করব। আরও একবার জাতীয় দলে তাকে দেখা যাচ্ছে। অনেকে বলছেন এটা নাকি আর্জেন্টিনার মাটিতে তার শেষ ম্যাচ, কিংবা বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনার মাটিতে শেষ ম্যাচ হতে যাচ্ছে। শেষ নিয়ে এখনই কথা বলতে চাই না, আসলে আর্জেন্টিনার মাটিতে শেষ ম্যাচ কিনা সেটার জন্য অপেক্ষা করছি। ব্যাপারগুলো ফুললি কনফার্ম কোনো কিছু নয়, পজিটিভলি নিচ্ছি। লিওনেল মেসির সামনে আরও একটা মিশন আছে এবং বিশ্বকাপ মিশনে আসলে ফাইনাল স্কোয়াড ঠিক করার ওই জার্নিটা আমার কাছে মনে হয় এখান থেকে শুরু হবে। বেশ কয়েকটা পরিবর্তনের কথা অবশ্যই বলতে হবে। এনজো ফার্নান্দেসকে দেখবেন না তার সাসপেনশন কিংবা নিষেধাজ্ঞার কারণে ওই যে একটা রেড কার্ড দেখেছিলেন। নতুন মুখ হিসেবে এখানে হোসে ম্যানুয়েল লোপেসকে দেখবেন, পালমেরাস থেকে উঠে আসা একজন আর্জেন্টাইন স্ট্রাইকার। স্কালোনি যে ইউরোপের বাইরে লাতিন আমেরিকার অঞ্চলের ফুটবলারদেরকে তুলে আনার চেষ্টা করছেন, সেটার আরও একটা প্রয়াস কিন্তু এখানে দেখা যাচ্ছে। দেখা যাক তিনি কোনো সুযোগ পান কিনা। এখানে অ্যালান ভারেলাকে আমরা দেখছি মিডফিল্ডে সাসপেনশনের জন্য এনজো ফার্নান্দেস খেলতে না পারে তার একেবারে লাইক ফর লাইক একটা ব্যাকআপ হিসেবে এসেছেন। এনজো ফার্নান্দেসের পরিবর্তে অ্যালান ভারেলাকে ওই জায়গাগুলোতে এমনকি ডিফেন্সিভ মিডফিল্ডও খেলানো যায় কিনা সেটার দিকে তাকিয়ে আছি, কারণ আমার কাছে মনে হয় ভারেলা খুবই এক্সাইটিং একটা প্রসপেক্ট। ভ্যালেন্তিন কার্বোনি মারাত্মক একটা এসিএল ইনজুরিতে পড়েছিলেন, সেখান থেকে ফিরে এসেছেন এবং সেখান থেকে আসার পরে আর্জেন্টিনা জাতীয় দলে ঢুকে গেলেন। ভ্যালেন্তিন কার্বোনি যে খুবই ভালোভাবে স্কালোনির প্ল্যানে আছেন সেটাও ক্লিয়ারলি বোঝা গেল। এবং আরও একজন প্লেয়ার কিন্তু ফিরে এসেছেন, মার্কোস অ্যাকুনিয়া। লেফট ব্যাক পজিশনে এখানে ভ্যালেন্তিন বার্কোর বাদ পড়াটা অনেকে হয়তোবা নেগেটিভলি নেবেন, তবে মার্কোস অ্যাকুনিয়ার এক্সপেরিয়েন্সটা, সাম্প্রতিক সময় তার পারফরমেন্সটা হয়তোবা স্কালোনিকে ইমপ্রেস করেছে, তাই তিনি তার আসলে সেই পুরনো বাজির দিকে গেলেন। একই রকমের কথা গঞ্জালো মন্তিয়েলের ক্ষেত্রেও প্রযোজ্য। আপনি স্কোয়াডে যখন ক্লাউদিও অ্যাচেভেরি কিংবা ফ্রাঙ্কো মাস্তান্তুনোর মতো প্লেয়ারদেরকে দেখবেন যাদেরকে কেন্দ্র করে ভবিষ্যতের আর্জেন্টিনা আসলে দল তৈরি করবে, তখন এই জিনিসটা মনে রাখতে হবে যে সত্যিকার অর্থে স্কালোনি ফিউচার প্ল্যানটা এখান থেকে শুরু করেছেন। আরও একজন দুজন প্লেয়ারের নাম এখানে বলা যায়, এই মুহূর্তে সেভাবে মনে পড়ছে না। তবে আমার কাছে মনে হয় আর্জেন্টিনার যদি আমরা আরও একবার সমস্যার জায়গাগুলো রিক্যাপ করি তাহলে আলোচনাটা অনেকটা এমন হবে। গোলকিপার হিসেবে এখনও এমি মার্টিনেজ সবচেয়ে বড় নির্ভরতার জায়গা। অন্তত এই স্কোয়াডে জেরোনিমো রুলি ব্যাকআপ গোলকিপার হিসেবে ফার্স্ট চয়েস হিসেবে থাকবেন। ডিফেন্সের দিকে যদি তাকাই, আমি এর আগে অনেকবার বলেছি, কমেন্ট বক্সে আপনারা বলেছেন যে দিন শেষে আর্জেন্টিনার ফুল ব্যাক পজিশন নিয়ে কাজ করার এখনও ব্যাপার আছে। রাইট ব্যাক পজিশনে নাহুয়েল মলিনাকে গঞ্জালো মন্তিয়েল ফিরে এসে আরও একবার চ্যালেঞ্জ জানাতে পারেন কিনা, নাকি ওয়ান ফয়তের মতো একটা অপশন যিনি কিনা সবসময় ভার্সেটাইল একটা অপশন হিসেবে থাকেন তাকে নিয়ে আসা যায়, সেটা নিয়ে কাজ করার একটা বড় রকমের সুযোগ কিন্তু এখানে আছে। লেফট ব্যাক পজিশনে নিকোলাস তাগলিয়াফিকোকে ফিরে এসে মার্কোস অ্যাকুনিয়া কোনো চ্যালেঞ্জ জানাতে পারেন কিনা, নাকি হুলিও সোলের আরও একটা সুযোগ পান, এই জায়গাটাও কিন্তু দেখার মতো ব্যাপার। আরও একবার আমি ফুল ব্যাক পজিশনে একটা বড় রকমের গুরুত্ব কিন্তু দিব। আপনি যদি মিডফিল্ডের দিকে তাকান, এখানে আর্জেন্টিনার কাছে অনেক অপশন আছে। এনজো ফার্নান্দেস এই উইন্ডোতে না থাকলেও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, জোভানি লো চেলসো, এজিকুয়েল প্যালাসিওস, রড্রিগো ডিপল, লিয়ান্ডো পারেদেস, অ্যালান ভারেলার কথা তো বলছি, তারা যেমন আছেন তেমনি অ্যাটাকিং অপশন হিসেবে জুলিয়ানো সিমিওনি, থিয়াগো আলমাদা, ইনফর্ম আলমাদা, ক্লাউদিও অ্যাচেভেরি, ভ্যালেন্তিন কার্বোনি, এই অপশনগুলোর কথাও বলতে হবে। নিকো গঞ্জালেস আরও একবার কিন্তু ওই ইউটিলিটি প্লেয়ার হিসেবে দলটার মধ্যে থাকবেন। ফরওয়ার্ড লাইনআপেও তার নামটা দেখতে পারবেন। ফাইনাল থার্ডে লিওনেল মেসির সাথে হুলিয়ান আলভারেস, লাউতারো মার্টিনেজ, এটাই বেস্ট ট্রায়ো। তবে ফ্রাঙ্কো মাস্তান্তুনোর দিকে আলাদা একটা নজর রাখার সময় এটাই, যেভাবে তিনি আসলে জাতীয় দলে স্কালোনির অধীনে গুরুত্ব পাচ্ছেন, এমনকি রিয়াল মাদ্রিদেও গুরুত্ব পাচ্ছেন, ব্যাপারটা ইমপ্রেসিভ। ক্লাউদিও অ্যাচেভেরির ক্ষেত্রে হয়তো বা এখনই স্ট্রেট ফরওয়ার্ড সে জিনিসটা বলা যায় না, তবে আমরা সকলেই জানি
অ্যাচেভেরি আসলে কতটা ভালো ট্যালেন্ট। ফাইনাল থার্ডে আনহেল কোরিয়াকে দেখাটা আমার কাছে সবসময় ভালো একটা এক্সপিরিয়েন্স মনে হয়। মাত্র কিছুদিন আগে ইন্টার মায়ামির বিরুদ্ধে খুবই ভালো একটা ম্যাচ কাটিয়েছেন মেক্সিকান টিগ্রেসের হয়ে। আর হোসেল লোপেজের কথা তো শুরুতে বলেছি, ফাইনাল থার্ডটাও আমার কাছে যথেষ্ট ইমপ্রেসিভ মনে হয়। এত কিছুর পরে একজন নিকো পাস, যিনি কিনা মাত্রই ফ্রিকিক থেকে দুর্দান্ত একটা গোল করলেন, তার দিকেও তাকিয়ে থাকবো। আমার কাছে মিডফিল্ড টু ফাইনাল থার্ডে যথেষ্ট অপশন আছে বলে মনে হয়। সেরা একটা কম্বিনেশন আর্জেন্টিনা বরাবর ধরে রেখেছে, এটাও মনে হয়। তবে মিডফিল্ডে, বিশেষ করে ডিফেন্সিভ মিডফিল্ডে আরেকটু বেশি কনসিস্টেন্স পারফরমেন্স, বিশেষ করে মিডফিল্ডারদের কাছ থেকে বল কেড়ে নেওয়া, প্রতিপক্ষের কাছ থেকে বল কেড়ে নেওয়া, হাই প্রেসিং ফুটবলটা আরেকটু বেটারভাবে খেলা এবং ডিফেন্সে ফুলব্যাক পজিশন, সেন্টার ব্যাক পজিশনে সেই ব্যালেন্সটা তৈরি করা, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর হচ্ছে। এটা এর আগেও ছিল, এখনও হচ্ছে। এখনও আমি দিন শেষে ইন্টারন্যাশনাল ব্রেকে এই জিনিসটাই সবচেয়ে বেশি দেখার চেষ্টা করব। কমেন্ট বক্সে অবশ্যই আপনারা জানানোর চেষ্টা করবেন যে সেপ্টেম্বরে আপনারা আসলে কী আশা করছেন, কোন কোন জায়গা থেকে আরও একবার আর্জেন্টিনাকে কেন্দ্র করে আমি অন্তত আলোচনাটা শুরু করতে পারি। ধন্যবাদ সবাইকে।